আমার নাম হচ্ছে মাহমুদা আক্তার। আমি আজকে তোমাদের বাংলা ক্লাস নিতে চলেছি। আচ্ছা, মাহমুদা ম্যাডাম তোমাদের সাথে আছে, মাহমুদা আপু আছে তোমাদের সাথে, উনি বাংলা প্রথম পত্রের ক্লাস নেবে। আমরা আশা করি তোমাদেরকে সুন্দরভাবে উনি পড়াবেন। তোমরা থাকো সবাই, হ্যাঁ। তাহলে ম্যাডামকে আমি দিয়ে দিচ্ছি, ম্যাডাম তোমাদেরকে পাঠদান করবে। আচ্ছা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে প্রথম দিন আমরা খুব সহজ সুন্দর একটা গল্প দিয়ে আমাদের আজকে পাঠদান শুরু করব। এটা হচ্ছে যেহেতু তোমরা সবাই ক্লাস 9-এ আছো, তো ক্লাস 9-এর বাংলা প্রথম পত্র যে বইটা আছে, এটার একটি খুবই মজার এবং আহ, খুবই বিখ্যাত একটি গল্প। এটা হচ্ছে গল্পটি লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নিশ্চয়ই তোমরা সবাই তার সম্পর্কে জেনেছো ইতিমধ্যে। তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সুভা গল্পটি। সুভা গল্পটি সম্পর্কে আমরা এখন পড়বো এবং জানবো নতুন কিছু। আশা করছি আজকে আমরা সবাই অনেক কিছু শিখতে পারবো, ঠিক আছে? তো আমি এখন স্টার্ট করব সুভা গল্প দিয়ে। আচ্ছা, আমরা স্টার্ট করি গল্পটি। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তো আমরা কি জানি যে এখানে যে ওয়ার্ডটি আছে এটা হচ্ছে সুভাষিনী। সুভাষিনী শব্দটির অর্থ হচ্ছে যে খুব সুন্দর কথা বলে, ভালো কথা বলে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যার নাম রাখা হয়েছে সুভাষিনী, তার নাম সুভাষিনী হওয়া সত্ত্বেও সে কিন্তু কথা বলতে পারে না। সে হচ্ছে একজন বাক প্রতিবন্ধী, আমরা যাকে বলে থাকি বা বোবা বলে থাকি। আহ চলিত বাংলায় মেয়েটি হচ্ছে বোবা। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল, তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। মানে তার বড় দুটি বোন ছিল, তার বোনেদের সাথে আমরা নর্মালি কি করি, ভাই বোনদের নাম মিলিয়ে রাখা হয় বেশিরভাগ সময়, লক্ষ্য করে থাকবে তো। সেরকম বোনদের সাথে মিলিয়ে তার নাম রাখা হয়েছিল কি, সুভাষিনী। এখন সকলে তাকে সংক্ষেপে সুভা বলে ডাকে, সুভা বলে। মানে সুভাষিনী থেকে তাকে সংক্ষেপে বলা হয়েছে কি, সুভা। দোস্তর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে বড় দুই বোন, তাদের কোনো ধরনের সমস্যা নেই। সে যেরকম বাক প্রতিবন্ধী, তাদের এরকম কোনো প্রতিবন্ধকতা ছিল না। সুতরাং তাদের খুব জাঁকজমক ভাবে কি হয়েছে, বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু সুভাষিনীকে তারা বোঝা হিসেবে মনে করছে তার পরিবার। এখন পরবর্তীতে বলা হয়েছে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এই জন্য তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। এখানে কি বলা হয়েছে, যে কথা বলে না, অর্থাৎ আমরা নর্মালি কি করি, আমাদের মনের ভাবটা কিভাবে প্রকাশ করি, কথা বলে প্রকাশ করি। কিন্তু যে ব্যক্তি কথা বলতে পারে না, তার মনের ভাবটা কিভাবে প্রকাশ করবে? তার যে মনের ভিতরে একটা কিছু থাকতে পারে বা তার যে অনুভূতি থাকতে পারে, এটা কি আরেকজন মানুষ বুঝতে পারছে না, বা আমরা নর্মালি কি বুঝতে পারি না। একজন প্রতিবন্ধীর যে অনুভূতি বা তার যে কষ্টগুলো, তার তার বিষয়গুলো কি আমরা স্বাভাবিকভাবে সবসময় বুঝতে পারি না। এখানে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। তারপর বলা হয়েছে, কি বলেন? সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এই কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। মানে ছোটবেলা থেকেই সে বিষয়টি বুঝতে পেরেছিল যে তাকে একটি অভিশাপ হিসেবে গ্রহণ করা হয়েছে। সে আর পাঁচটি শিশুর মতো আনন্দের সাথে গৃহীত হয়নি তার পরিবারে বা তার সমাজে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মানে সে সবসময় নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, অর্থাৎ সে নিজেকে আড়ালে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করত। কিন্তু বিশেষত তাহার মা তাহাকে, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? নিজের কষ্টের কথা কেউ কখনো ভুলতে পারে না। যেহেতু তার পরিবার তাকে একটি বোঝা মনে করত, তাকে নিয়ে সবসময় তারা কি করত, দুশ্চিন্তা করত। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। ওকে, এখানে বলা হয়েছে যে
তার মা তাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন। মানে মায়েরা কি করেন, কন্যা কন্যা সন্তানকে তার নিজের অংশ মনে করে। তো যেহেতু মায়ের অংশ ছিল সুভা, যেহেতু সুভা একজন বাক প্রতিবন্ধী ছিল, সেহেতু তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ মনে করত। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বাণীকণ্ঠ। বাণীকণ্ঠ হচ্ছে, একটু আমরা এখানে বিষয়টি মার্ক করি, এই যে বাণীকণ্ঠ, বাণীকণ্ঠ হচ্ছে সুভার পিতা। ঠিক আছে, বাণীকণ্ঠ সুভার পিতা সুভাকে তাহার অন্য মেয়েদের চেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল। তাহার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। এখানে কি বলা হয়েছে? এখানে সুভার বর্ণনা দেওয়া হয়েছে, যেহেতু সুভা কি করতো না, কথা বলে তার মনের ভাবটা প্রকাশ করতে পারতো না, সেহেতু তার যে চোখ ছিল বা তার ঠোঁট ছিল, সে তার মুখের ভাবের মাধ্যমে, ভাবভঙ্গির মাধ্যমে কি করত, তার মনের যে কথাগুলো ছিল সেগুলো প্রকাশ করত। তো যখন সে কোনো কিছু কথা বলে বুঝাতে পারতো না, তখন তার চোখের ভাষায় সে কথাগুলো কি মানুষ বুঝতে পারতো, বা তার ওষ্ঠাধর বলতে তার যে ঠোঁট ছিল সেটাকে বোঝানো হয়েছে। তার ঠোঁটগুলো যে কচি কিশলয়, মানে হচ্ছে কচি পাতা, গাছের পাতা, পাতার মতো কি হতো, কাঁপতে থাকতো। তখন সে কথাগুলো মুখে বলে প্রকাশ না করলেও তার যে অঙ্গভঙ্গি ছিল সেটা দিয়ে মানুষকে প্রকাশ করত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। কতকটা তর্জমা করার মতো, সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয়। আমরা যখন কথা বলে কোনো কিছু প্রকাশ করি, তখন অনেক সময় আমরা কিন্তু একটা কথা বলতে গিয়ে অনেক সময় অন্য একটা কথা বলে ফেলি, বা আমরা ঠিকভাবে কথা বলতে পারি তারপরেও কি করতে পারি না, প্রকাশ করতে পারি না। এখানে সেই বিষয়টি বোঝানো হয়েছে। কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না, মন আপনি তাহার উপর ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয়। কিন্তু চোখের ভাষা যে বিষয়টি বোঝানো হয়েছে, প্রতিবন্ধীদের, যে কোনো প্রতিবন্ধীদের আমরা লক্ষ্য করব যে তাদের কিন্তু অন্য যে শ্রবণ শক্তি যদি না থাকে, তাদের কিন্তু দেখা যায় অন্য দিকে সৃষ্টিকর্তা কি আরেকটি প্রতিভা তাদের দিয়ে দেয়। সেরকমই সে যদিও কথা বলতে পারতো না, কিন্তু তার চোখের ভাষাটা কি, মানুষ চোখের ভাষাটা পড়তে পারতো, তার যে মনের ভাবটা ছিল সেটা সে চোখের মাধ্যমে কি করত, প্রকাশ করত। কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিভিয়ে আসে। এখানে বোঝানো হয়েছে কখনো তার চোখ, যদি সে আনন্দিত হতো সেটা কি হতো, সে চোখের মাধ্যমে প্রকাশ করত। আবার যখন সে মলিন হতো, ম্লান ভাবে, মানে সে কষ্ট পেত, তার মন খারাপ হতো, তখন কি সেটাও তার চোখটা নিভে আসতো। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। কি আমরা কি বুঝতে পেরেছি বিষয়টি? এখানে বলেছে যে একটা চাঁদ যখন ডুবে যায় তখন যে যেরকম এটা তুলনা করা হয়েছে, এটা একটা রূপক গল্প। এখানে আমরা অনেক কিছু অনেক দেখতে পাবো যে রূপক আকারে আমাদের একটা কথার আড়ালে আরেকটা কথাকে বোঝানো হয়েছে। এখানে কিন্তু আমরা চাঁদ বলতে কিন্তু প্রকৃত চাঁদকে বুঝিনি, চাঁদের ডুবে যাওয়ার সাথে আমরা কি এখানে তার যে সুভার যে মেয়েটি ছিল, তার যে আনন্দ, তার যে বেদনা, এটাই কি এখানে প্রকাশ পেয়েছে। যাই হোক, এরপরে আমরা যাব কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিকবিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। এখানে কিন্তু সেই বিষয়টি পুনরায় আবার আরেকটি রূপকের মাধ্যমে কি হয়েছে, উল্লেখ হয়েছে। অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজল মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। এখানে কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করব যে
যে মেয়েটি কথা বলতে পারে না কিন্তু তার চিন্তা ভাবনা ছিল কি অনেক গভীর, আর পাঁচটা শিশুর সাথে তার কিছুটা কি ছিল, অমিল ছিল। আমরা যখন সমবয়সীরা থাকি সবাই কি করি, একসাথে খেলাধুলা করি, আমরা সব সময় একসাথে চলাফেরা করতে পছন্দ করি, কিন্তু সে ছিল কি কিছুটা ভিন্ন, বা তার যে চিন্তা ভাবনা, তার যে চাল চলন ছিল, তার মধ্যে যে গভীরতা ছিল, যে নিস্তব্ধতা ছিল, সেটা দেখে কি করতো অন্যান্য যে বাচ্চারা ছিল তারা কি তাকে সহজভাবে গ্রহণ করতো না, তারা কি তাকে কিছুটা এড়িয়ে চলতে পছন্দ করত। এই জন্য তাকে বলা হয়েছে যে সে ছিল নির্জন দ্বিপ্রহরের মতো। দ্বিপ্রহর বলতে বোঝানো হয় একদম যে ভর দুপুর বেলা, সেই সময়টা কি থাকে, চারদিকে একটা নির্জনতা, একটা ভাব থাকে না, সেটাই বোঝানো হয়েছে। এবং সেটা শব্দহীন এবং সঙ্গীহীন, কোনো শব্দ নেই এবং তার সাথে কে নেই, কোনো সঙ্গী নেই। আচ্ছা, আমরা এইখানে লক্ষ্য করব যে যে বিষয়টি আমরা প্রথমে দেখতে পাচ্ছি, গল্পের শুরুতে একটা সুভা নামের সাথে আমরা কি হয়েছি, পরিচিত হয়েছি। সুভা কে ছিলেন? বাণীকণ্ঠ যে ব্যক্তি ছিলেন, বাণীকণ্ঠের ব্যক্তিটির তৃতীয় সন্তান, কন্যা সন্তান। তার কয়টি মেয়ে ছিল? আমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে কিরকম, যে তারা কয় বোন ছিল? তারা ছিল 3 বোন। ছিল সুকেশিনী এবং ছিল সুহাসিনী। ঠিক আছে, সুকেশিনী এবং সুহাসিনীর সাথে মিল রেখে তার নাম রাখা হয়েছিল কি, সুভাষিনী। সুভা নামের সুভা যে মেয়েটি ছিল তার সম্পূর্ণ নাম ছিল সুভাষিনী। এখন আর কি কি বিষয় আমরা এখানে দেখতে পেয়েছি, যে গল্পের শুরুতে জানতে পেরেছি সুভার একটি প্রতিবন্ধকতা ছিল, সেটা হচ্ছে সে ছিল বাক প্রতিবন্ধী, এবং সে যে অন্যান্য যে তার সমবয়সী বাচ্চারা ছিল তাদের থেকে সে ভিন্ন ছিল। এবং আরো লক্ষ্য করব যে সে তার বাবা মার কাছে কি ছিল, একটা বোঝার মতো ছিল। যদিও তার বাবা তাকে কিছুটা ভালোবাসা প্রকাশ করতেন, কিন্তু তার মা ছিল কি তাকে নিয়ে খুবই হতাশাগ্রস্ত বা বিষণ্ণ ছিল। তার মায়ের কথায় বা আচরণে সবসময় এটা প্রকাশ পেত যে সে তাকে একটা নিজের ত্রুটি হিসেবে কি করত, মনে করত। আশা করছি আমরা এই বিষয়টি বুঝতে পেরেছি। আমরা এখন পরবর্তী দিকে গল্পের সামনের দিকে যাব এবং পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে জানব। আচ্ছা, এখানে আছে গ্রামের নাম চণ্ডীপুর, নদীটি বাংলাদেশের, আচ্ছা 1 মিনিট, ওকে, গ্রামের নাম ছিল চণ্ডীপুর। আমরা এখানে লক্ষ্য করব যে গ্রামের নামটা কি ছিল, গ্রামের নাম ছিল চণ্ডীপুর। এখান থেকে আমাদের কোশ্চেন হতে পারে, নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। কিরকম নদী ছিল? নদীটি ছিল ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নহে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, এখানে কিন্তু আরেকটি রূপক প্রকাশ পেয়েছে, সেটা হচ্ছে গৃহস্থ ঘরের মেয়ের সাথে কার তুলনা করা হয়েছে, নদীটির তুলনা করা হয়েছে। নর্মালি কি হয় যে বাড়ির যে মেয়েরা থাকে বা বউরা থাকে তারা কি হয়, তাদের বিচরণটা কিন্তু, যারা গৃহিণী থাকে ওই গৃহস্থের আঙিনার ভিতরে কি তাদের যে বিচরণ থাকে এই গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকে। তারা কিন্তু আর সাধারণত বেশি পৃথিবী সম্পর্কে জানা বা তাদের বাহিরে চলাফেরা এটা কিন্তু খুবই কম থাকে। এরকম এই নদীটাকে বোঝানো হয়েছে, সাধারণত বড় বড় নদীর যেরকম অনেক বিস্তৃত থাকে, এই নদীটি ছিল সেরকম নয়, এটা ছিল খুবই ছোট। আচ্ছা, নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। মানে নদীর সাথে মানুষের সম্পর্কটা এখানে প্রকাশ পেয়েছে। সাধারণত একটা নদী থাকলে তার সাথে কিন্তু তার আশেপাশের যে গ্রামগুলো থাকে তাদের জীবনটা কিন্তু কোনো না কোনো ভাবে জড়িতই থাকে। যেমন তাদের জীবিকা দেখা যায় অনেকে মাছ ধরে বা কৃষি কাজ করে, তখন কি করে তারা তাদের এই নদী থেকে পানি নিয়ে তার কৃষি কাজ করে বা নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তো কোনো না কোনো ভাবে তাদের জীবনের উপরে কি করে, এই নদীটা খুবই প্রভাব ফেলে থাকে। তো এখানে সেই বিষয়টি বলা হয়েছে যে আহ দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চতর নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। এখানে বলা হয়েছে যে তরু ছায়া ঘন, তরু ছায়া বলতে কি বোঝায়? তরু বলতে গাছ বোঝানো হয়, গাছের ছায়ায়
উচ্চতর নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী, মানে উঁচু নিচু দিয়ে কি নদীটি বয়ে চলেছে আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়। প্রফুল্ল হৃদয় মানে খুব আনন্দের সাথে নদীটি বয়ে চলেছে, এরকম বোঝানো হয়েছে। কল্যাণ কার্য বলতে আমি যেরকম বলেছি যে নদীটি অনেক উপকারে আসতো গ্রামের মানুষের, সেই বিষয়টি বলা হয়েছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, মানে এখানে বোঝানো হয়েছে যে বাণীকণ্ঠ ছিলেন সুভার বাবা বা সুভাষিনীর বাবা, তার ঘর ছিল একেবারে নদীটির উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করব যে তার বাড়িটির বর্ণনা দেয়া হয়েছে। এখানে যে বাণীকণ্ঠ ছিলেন তার বাড়িতে কি কি ছিল আমরা একটু খেয়াল করব। এখানে ছিল বাখারির বেড়া, বাখারির বেড়া, আটচালা, গোয়াল ঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুল তলা, আম কাঁঠাল, কলার বাগান। এই জিনিসগুলো যে উল্লেখ আছে এগুলো আমরা একটু মনে রাখবো, কারণ এখান থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এই জিনিসগুলো দিয়ে আমরা কি বুঝতে পেরেছি, মানে তার আর্থিক অবস্থা কিরকম ছিল? মোটামুটি সমৃদ্ধ ছিল গ্রামের মধ্যে। নর্মালি কি দেখা যায় যে গ্রামের ভিতরে আমরা শহরের মতো, কিন্তু শহরের সাথে গ্রামের আমরা কিন্তু আর্থিক বিষয়টি কিন্তু একভাবে তুলনা করতে পারি না। গ্রামে কিন্তু একজন মানুষকে সম্ভ্রান্ত বলা হয় যখন দেখা যায় তার গোয়ালে গরু আছে, তার জমি আছে, ক্ষেতে ধান আছে, এরকম যখন আমরা দেখে বুঝতে পারবো যে কি গ্রামের মধ্যে সে মোটামুটি একটা ভালো অবস্থানে রয়েছে। সেরকমই বোঝানো হয়েছে যে এখানে সুভাষিনীর বাবা ছিলেন কি মোটামুটি একজন সমৃদ্ধশালী ব্যক্তি। তো নৌকা দিয়ে যারা নদীতে চলাফেরা করতেন তাদের কি, তাদের বাড়িটি হচ্ছে বাণীকণ্ঠের বাড়িটি তাদের দৃষ্টি আকর্ষণ করতো, মানে তারা দেখে বুঝতে পারতো যে এই বাড়িটি বেশ একজন সমৃদ্ধশালী ব্যক্তির বাড়ি। এবং এই বাড়ির যে বিস্তৃত জিনিসগুলো ছিল এগুলো কি ছিল, তাদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু ছিল। এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানি না। অর্থাৎ এই যে জিনিসগুলো মানুষের চোখে পড়তো, তার মধ্যে একটা বোবা মেয়ে যে বসে থাকতো, সেই মেয়েটাকে কারো চোখে পড়তো কিনা এই বিষয়ে কি তাদের আমাদের লেখকের কি ঠিক জানা নেই। কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদীর তীরে আসিয়া বসে। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে যে সুভা যে আমাদের কেন্দ্রীয় চরিত্র, গল্পের কেন্দ্রীয় চরিত্র বলতে বোঝানো হয় যে যাকে কেন্দ্র করে একটা গল্প আমরা এগিয়ে চলেছে। তাহলে এই গল্পটি এগিয়ে চলেছে কাকে নিয়ে? অবশ্যই সুভাষিনীকে নিয়ে। তো সুভাষিনীর কথা বলা হয়েছে, সে যেহেতু একজন বাক প্রতিবন্ধী ছিল, তো একজন বাক প্রতিবন্ধীর ক্ষেত্রে দেখা যায় বা যে কোনো প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখা যায় তাদের যে ইন্টারাকশনটা থাকে সেটা নর্মালি কি হয়, আমাদের মতো যে আমরা একটা মানুষের সাথে আরেকটা মানুষের যেরকম থাকে তাদের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা যায়। তারা সাধারণত প্রকৃতির সাথে বা প্রকৃতির যে উপাদানগুলো থাকে যেমন গাছপালা, পাহাড়, নদী, আকাশ বা জীবজন্তু, এদের সাথে কি হয়, তাদের যোগাযোগটা কি আমাদের চেয়ে কিছুটা বেশি গভীরতর হয়। তো আমরা খেয়াল করব এই যে আমাদের সুভাষিনী ছিল, তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কি ছিল, এই যে যেই নদীটির কথা এখানে বলা হয়েছে, এই নদীটি তার একটা বন্ধুর মতো ছিল। তার যখনই মন খারাপ হতো বা তার কোনো কিছু শেয়ার করার থাকতো যেটা মনের ভাব সে প্রকাশ করতে পারছে না, কারোর সাথে বলতে পারছে না, সেটা সে কার সাথে বলতো, সেটা সে যখন এই নদীর পাড়ে এসে বসতো তখন সে নদীর সাথে কি তার মনের ভাবটা বিনিময় করতো। ওকে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। মানে প্রকৃতি সে যেটা মুখে বলতে পারতো না সেটা কে বলতো, তার হয়ে প্রকৃতি বলে দিত। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়া চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। এখানে কি বলেছে,
এখানে কিছু বিষয় উল্লেখ করেছে, তা হচ্ছে যে প্রকৃতির যে বর্ণনা দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখ আছে কি, নদীর কলধ্বনি, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। পাখির ডাক, তরুর মর্মর, এই সমস্ত কিছু মিশে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া, মানে সবকিছু মিলেমিশে এখানে কি হয়েছে, একাকার হয়ে গেছে। আচ্ছা। সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, ইহাও বোবার ভাষা, বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভাষ যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। এখানে এই যে নদীটা বা এই যে আশেপাশের প্রকৃতিটা, এটা কি হয়েছে, একটা রূপক হিসেবে পুনরায় ব্যবহার করা হয়েছে। আমি কিন্তু আগে বলেছি এটা কি একটা, এই গল্পটার মধ্যে অনেক রূপক আমরা দেখতে পাবো। সেরকমই এই বিষয়গুলো বর্ণনা দেওয়া হয়েছে, অনেকটা তুলনা করা হয়েছে কার সাথে, এই প্রকৃতির যে প্রত্যেকটি উপাদানগুলোকে তুলনা করা হয়েছে আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সুভাষিনীর সাথে। কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করব। ইহাও বোবার ভাষা, মানে বোবার ভাষা বলতে এই যে প্রকৃতির উপাদানগুলো, এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে, যে এগুলো এক একটা প্রকৃতির ভাষা, এগুলোর মাধ্যমে কি প্রকৃতি তার যে ভাষা প্রকাশ করে। আমরা অনেক সময় দেখি কি, অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের হয় না, যেমন আমরা কি করি, গাছ কাটছি আমাদের যে নাগরিক জীবন এটাকে এগিয়ে নেওয়ার জন্য কি আমরা প্রকৃতির ক্ষতি করে থাকি না, প্রকৃতির অনেক কিছু আমরা পরিবর্তন করে ফেলেছি, রাইট? যেমন আমাদের শহরে এখন দেখা যায় আগের মতো গাছপালা দেখা যায় না, দেখা যায় বড় বড় বিল্ডিং, দেখা যায় রাস্তাঘাট, দেখা যায় যান্ত্রিক উন্নয়ন। কিন্তু এই যে প্রকৃতি কি করে, অনেক সময় আমাদেরকে এই আমরা যেটা প্রকৃতির সাথে করি এটার জবাবটা কিসের মাধ্যমে দেয়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে আমাদেরকে কি করে, দিয়ে থাকে। সুতরাং আমাদের বুঝতে হবে কি প্রকৃতিরও একটি ভাষা আছে, কেউ যদি সেটা মুখে না বলে এর মানে এই নয় যে তার কোনো ভাষা নেই বা সে যোগাযোগ করতে পারে না। সেরকম সুভাষিনীও কি, সে যদিও বোবা ছিল, তারও কি ছিল, মনের ভাষা ছিল, মনের ভাষা সে কি করত, এই বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকতো। আচ্ছা। ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার, ঝিল্লির পূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এখানে প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। তৃণভূমি বলতে আমরা কি বুঝে থাকি, তৃণ মানে কি, ঘাস বা জমি বোঝানো হয়েছে, যেখানে ঘাস রয়েছে, গাছপালা রয়েছে। তো সেখান থেকে একদম নক্ষত্র লোক পর্যন্ত কি, ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, দীর্ঘ নিঃশ্বাস, এগুলো কি যেন এক একটা ভাষা, আমাদেরকে প্রকৃতির ভাষা আমাদেরকে প্রকাশ করা হয়েছে। আমরা কি বুঝতে পারছি বিষয়টি? আশা করছি আমরা এই বিষয়টুকু ক্লিয়ার হয়েছি। আমরা একটু খেয়াল করবো এই পর্যন্ত আমরা কি কি দেখলাম। এখানে আমরা একটু দেখি গ্রামের নামটা কি ছিল। গ্রামের নাম ছিল চণ্ডীপুর। এই গ্রামটির সাথে কি ছিল, একটা নদী ছিল। সেই নদীটির বর্ণনা দেওয়া হয়েছে। নদীটির মধ্যে নদীটির বর্ণনার সাথে আমাদের তুলনা করা হয়েছে কি, সুভাষিনী বা আমাদের যে সুভা রয়েছে তার সাথে। সুভার যেভাবে সুভা নিজের ভাষা প্রকাশ করে থাকে, তেমনি কি ভাষা প্রকাশ, প্রকৃতিও তার ভাষা প্রকাশ করে থাকে। তো আরেকটি বিষয় আমরা খেয়াল করব, এখানে আমাদের যে সুভাষিনীর বাবা ছিলেন, সুভাষিনীর বাবার যে বাড়ি ছিল সেটার একটা বর্ণনা রয়েছে, যে সে তার বাড়িটি কি ছিল, একটি মোটামুটি গ্রামের মধ্যে সম্ভ্রান্ত একটি বাড়ি ছিল। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যাব। ওকে। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না। মধ্যাহ্ন বলতে আমরা কি বুঝে থাকি, মধ্যাহ্ন, মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর। ওকে। মধ্যাহ্ন, পূর্বাহ্ন, অপরাহ্ন, এই বিষয়গুলোকে আমরা বুঝি। আচ্ছা। মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো,
এখানে একটা বিষয় খেয়াল করবো, আমরা কিন্তু খাইতে যাইতো, এটা কিন্তু গল্পটা কিন্তু সাধু ভাষায় লেখা হয়েছে। হ্যাঁ, সাধু ভাষা এবং চলিত ভাষা কি আমরা বুঝি? সাধু ভাষা কি কিছুটা জটিল হয়, সাধু ভাষায় কি হয়, তৎসম শব্দের ব্যবহার বেশি হয়, ঠিক আছে। আর চলিত ভাষায় কি হয়, চলিত ভাষাটা তুলনামূলক তদ্ভব শব্দের ব্যবহার বেশি থাকে এবং কিছুটা সহজ থাকে, বুঝতে কি হয়, সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, আমরা যদি কোনো বিষয় না বুঝতে পারি আমরা কিন্তু প্রশ্ন করতে পারবো, আমি প্রশ্ন করার সুযোগ দিব, ঠিক আছে। গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিতো না, খেয়া নৌকা বন্ধ থাকিতো, মানে দুপুর বেলা কি হইতো, এই জিনিসগুলো বন্ধ থাকতো, মানে একদম একটা নীরবতা সব জায়গায় বিরাজ করতো। যেমন গৃহস্থেরা দুপুর বেলা দেখা যায় কাজের ফাঁকি তারা কি করে, একটু বিশ্রাম করে, ঘুমায়। পাখিরা ডাকে না, খেয়া নৌকা বন্ধ থাকে, খেয়া নৌকা বলতে হচ্ছে নদীতে যে নৌকা থাকে যেটা দিয়ে আমরা কি হই, পারাপার হই। এবং স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করে থাকে। তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটা বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত। মানে কি, এই যে একটা নিস্তব্ধ সময়, সেই সময়টাতে একটা বোবা মেয়ে আর একটা বোবা প্রকৃতি, বোবা মেয়েটা হচ্ছে আমাদের সুভাষিনী, আর বোবা প্রকৃতি বলতে আমরা প্রকৃতির যে একটা নির্জনতা, একটা নীরবতা থাকে, সেই মুহূর্তটাকে বোঝানো হয়েছে। দুজন কি মুখোমুখি এখানে বসে আছে, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরু ছায়ায়। আচ্ছা, সুবিস্তীর্ণ রৌদ্রে কে বসে আছে, নিশ্চয়ই নদীটিকে বোঝানো হয়েছে। আর একজন তরুর ছায়া বলতে ক্ষুদ্র তরুর ছায়া বলতে বোঝানো হয়েছে, তরু মানে কি গাছ, গাছের ছায়ায় বসে আছে কে, আমাদের সুভাষিনী। সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে দুজন কি হয়েছে এখানে মুখোমুখি বসে আছে, মানে প্রকৃতির সাথে আমাদের সুভাষিনীর যে একটা সম্পর্ক, একটা যে গভীরত্ব, সেটাকে এখানে আমাদেরকে বিশেষভাবে এটার উপর আলোকপাত করা হয়েছে, ঠিক আছে। আমরা কি করব, খেয়াল করব এই গল্পে এতক্ষণ এইটুকু পর্যন্ত আমরা যে বিষয়গুলো খেয়াল করলাম, যে একটা বোবা মেয়ে সে কি হয়েছে, প্রকৃতির সাথে তার মনের ভাবটা প্রকাশ করছে। সে আমাদের মতো আর 10টা মানুষের মতো মুখে কথা বলে তার ভাবটা প্রকাশ করতে পারছে না, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখব এখানে কোন বিষয়টি বেশি আমাদেরকে খেয়াল করতে হবে, যে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখানে কিন্তু অনেক প্রশ্নের জায়গা রয়েছে, আমাদের সৃজনশীলের জায়গা রয়েছে, যে একটা প্রকৃতির বর্ণনা এখান থেকে আমাদের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে, যে একটা প্রকৃতির উপাদান সম্পর্কে একটা প্রশ্ন হতে পারে। এছাড়া প্রকৃতির সাথে আমাদের কেন্দ্রীয় চরিত্র সুভাষিনীর যে তুলনাটা করা হয়েছে সেটা সম্পর্কে আমাদের এখানে প্রশ্ন করা হতে পারে। দুজনের মধ্যে তুলনা, মিল অমিল, বা একজনকে আরেকজনের রূপকে কিভাবে, কোন বিষয়টি এখানে প্রকাশ করেছে সেটা থেকে আমাদের প্রশ্ন হতে পারে। আচ্ছা, সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, মানে কি আমাদের সবারই কি বন্ধু বান্ধব থেকে থাকে। সুভাষিনীর যদিও আমাদের মতো বন্ধু ছিল না, কিন্তু তার বন্ধু ছিল, এমন না যে বন্ধু ছিল না। বন্ধু কে ছিল আমরা একটু খেয়াল করব। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। গাভী দুটোর নাম কি ছিল, গাভী দুটোর নাম ছিল হচ্ছে সর্বশী এবং পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, মানে এই নাম ধরে কিন্তু তাদেরকে কখনো ডাকা হয়নি, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। মানে সে মুখে যদিও তাদের নাম ধরে ডাকতো না, কিন্তু তার পদশব্দ তারা কি করতো, চিনতো। পদশব্দ, পদশব্দ মানে কি, পদ বলতে এখানে পা বোঝানো হয়েছে। তার মানে আমরা একটা মানুষ যখন চলাফেরা করে অনেক সময় আমরা কি তার পায়ের শব্দ পাই না, সে যদি মুখে আওয়াজ নাও করে তারপরেও কি তার পায়ের শব্দ হতে পারে। সেই শব্দে মানে তার সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক ছিল, একটা মনের গভীরত্ব ছিল, যার কারণে তার পায়ের শব্দটা কি তারা শুনতে পেত। মানে সে যে তাদের কাছে আসছে এটা তারা কি করতো, অনুভব করতে পারতো। সেই নাম বালিকার মুখে আচ্ছা, সুভা যখন তাহাদের আদর করিতেছে, আহ আচ্ছা, 1 মিনিট, একটা লাইন স্কিপ হয়ে গেছে, সরি, আমি একটু আবার বলছি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, মানে কথাহীন মানে কি, কথা ছিল না কিন্তু তার করুণ একটা সুর ছিল। তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত, মানে হচ্ছে কি
অনেক সময় আমরা মুখে কথা বলি, কিন্তু কথা বলেও আমি এর আগেও বলেছিলাম যে অনেক সময় আমরা প্রপারলি কি করতে পারি না, কমিউনিকেট করতে পারি না। মানে কথা বলছি কিন্তু কথা বলে সেটা কি করতে পারছি না, বুঝাতে পারছি না। মানে যে একটা শব্দের জায়গায় আমরা অন্য একটা শব্দ ব্যবহার করছি, বা অনেক সময় আমরা একটা বিষয় বোঝাতে গিয়ে কিন্তু অন্য একটা বিষয় বলে ফেলি, ঠিকভাবে আমরা বিষয়টা বুঝাতে পারি না। অনেকটা সেরকমই বোঝানো হয়েছে যে, কিন্তু তাহার যে মনের ভাবটা ছিল সেটা কি করতো, তারা খুব ভালোভাবে বুঝতে পারতো। তার কথাহীন একটা করুণ সুর ছিল। এই করুণ সুরটা কি, তার মনের যে কষ্ট। সুভাষিনীর মনে কি ছিল, অনেক কষ্ট ছিল, তাই তো? সুভাষিনী কিরকম ছিল, সুভাষিনী মেয়েটা কিরকম ছিল? সে ছিল বোবা, তাই তো? সে মনের ভাবটা কিভাবে প্রকাশ করতো? সে মুখে কথা বলতে পারতো না, কিন্তু তার মনে একটা গভীর একটা বেদনা ছিল, সেটা ছিল একটা করুণ সুরের মতো। তাহার মর্ম তারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। মানে এখানে তো গৃহপালিত গাভীর কথা বলেছে, গরুরাও কি করতে পারে না আমাদের সাথে? পশুরা কি আমাদের সাথে কথা বলতে পারে? নিশ্চয় পারে না। তা কিন্তু তাদের সাথে আমরা একটা গৃহস্থ যখন একটা গরুকে লালন পালন করে, তার সাথেও কি তার একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে, একটা বন্ধুত্ব মতো একটা সম্পর্ক কি হয় অনেক সময়, বা বাবা সন্তানের মতো একটা সম্পর্ক গড়ে ওঠে। সে কিন্তু কিন্তু গরুটা কিন্তু কখনো মুখে বলে তার তার যে সে যে এখন তার ক্ষুধা পেয়েছে এটা কি সে বলতে পারে? বলতে পারে না। বা তার কোনো কষ্ট হচ্ছে সেটা কিন্তু বলতে পারে না। কিন্তু বিষয়টা কি, তাকে যে তার নিকটে যে থাকে তিনি কিন্তু ঠিকই বিষয়টা বুঝতে পারে। সেরকমই এই যে গাভী দুইটা ছিল, তাদের সাথে কিন্তু সুভার কমিউনিকেশনটা কি ছিল, আর স্বাভাবিক ছিল না। কিন্তু তারা কিন্তু একে অপরের ভাষা কি করতো, বুঝতে পারতো। আচ্ছা, যাই হোক, কখন মিনতি করিতেছে, তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো। আচ্ছা, সরি। সুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানে আদর, একটা আদর, আদর হচ্ছে এমন একটা জিনিস যেটা কি আমরা আমাদের যে অঙ্গভঙ্গি থাকে, বা আমাদের আমরা আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। তো আদরটা প্রকাশ করার জন্য কিন্তু আমাদের মুখে বলার প্রয়োজন হয় না। তেমনি সুভার সাথে এই গাভী দুটোর সম্পর্ক এতটাই গভীর ছিল যে সে কখন আদর করছে, কখন সে ভর্ৎসনা করছে। বা অনেক সময় দেখা যেত যে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কি হয়, আমাদের যদি আমরা কষ্টে থাকি বা বিষণ্ণতায় ভুগি, সেটা কিন্তু আমরা প্রকাশ করে ফেলি। দেখা গেছে আমাদের মন খারাপ থাকলে আমরা অনেক সময় অন্য কারোর সাথেও খারাপ ব্যবহার করে ফেলি। অনেকটা এরকমই সুভাষিনী যখন তার পরিবার থেকে বা সমাজ থেকে বা তার বন্ধু বান্ধবের কাছ থেকে সে কি করতো, অনেক সময় কটু কথার শিকার হতো, বা অনেক কিছু সে বুঝাতে পারতো না, বা সে কষ্টে থাকতো, তখন সে এই গাভী যেহেতু তার বন্ধু ছিল, গাভীদের সাথেও কিন্তু সে অনেক সময় তার এই কষ্টটা, রাগটা প্রকাশ করতো। সেটাই বলা হয়েছে, কখন সে মিনতি করছে, কখন সে তাদেরকে হচ্ছে অনুরোধ করছে, বা তাহা তাহা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানে অন্য মানুষেরা যেরকম বুঝতে পারতো, তার চেয়েও কি ভালো মতো এই গাভী দুটো তার মনের ভাবগুলো প্রকাশ করতে, তার মনের ভাবগুলো বুঝতে, ভালো বুঝতে পারতো। আচ্ছা, সুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশির সর্বশির গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত। মানে সুভা কি করতো, তাদের গোয়াল ঘরে ঢুকে তাদেরকে একদম জড়িয়ে ধরতো, দুই হাত দিয়ে কি জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে, গণ্ডদেশ বলতে বোঝানো হয় গাল, হ্যাঁ, তার গালটা ঘর্ষণ করিত। ঘর্ষণ যেহেতু সাধু ভাষা, তাই ঘর্ষণ করিত বলা হয়েছে এখানে। ঘর্ষণ বলতে বোঝানো হয় যে ঘষতো আর কি, চলিত ভাষায় যেটাকে আমরা বলি। তার গালটা ঘষতো এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। আচ্ছা, পাঙ্গুলি কে? পাঙ্গুলি হচ্ছে আমাদের যে দুইটা গাভী, গাভীর মধ্যে একজন কে ছিল, একজনের নাম ছিল পাঙ্গুলি। সে স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত। এখান থেকে প্রশ্ন হতে পারে, সে কয়বার গোয়াল ঘরে যেত? কয়বার যেত? এখানে আমরা একটু এই বিষয়টা খেয়াল করব। সে গোয়াল ঘরে যেতে হচ্ছে 3 বার। আচ্ছা, গোয়াল ঘরে যেত এবং তাহা ছাড়া অনিয়মিত অনিয়মিত আগমনও ছিল। মানে রেগুলার সে যেহেতু 3 বার, এছাড়াও অনিয়মিত ভাবেও সে আসা যাওয়া করতো।
গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। আচ্ছা, এইটুকু আমরা একটু বুঝবো। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, গৃহে মানে হচ্ছে বোঝানো হয়েছে এখানে কার বাড়ি, বোঝানো হচ্ছে সুভাষিনীর বাড়ি। নিজের বাড়িতে যে যখন সে যদি কোনো কটু কথা শুনতো তখন সে কি করত, এইখানে আসতো তার মনের ভাবটা প্রকাশ করার জন্য। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ ও অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। মানে এখানে বোঝানো হয়েছে যে তার বিষাদ শান্ত দৃষ্টিপাত, মানে তার চোখের ভাষায়, চোখে যে একটা বিষাদ, একটা বিষাদ বলতে এখানে বিষণ্ণতা, মনক্ষুণ্ণতা বা কষ্ট, এই বিষয়টা বোঝানো হয়েছে। দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত। মানে হচ্ছে অনুমান করতো তারা, তার ভিতরে যে একটা কষ্ট আছে এটা কারা অনুমান করতো, সেই গাভী দুটো অনুমান করতো। এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। মানে যেহেতু তারা ছিল গাভী বা একটা পশু ছিল, তারা কি করত, তাকে সান্ত্বনা দিত কিভাবে, তারা যেহেতু বলে সান্ত্বনা দিতে পারতো না, তাদের অঙ্গভঙ্গির মাধ্যমে সান্ত্বনা দিত। অঙ্গভঙ্গিটা কিরকম ছিল এটা আমরা একটু খেয়াল করব। এই যে বাহুতে শিং ঘষিয়া, বাহু মানে হাত, হাতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ওকে, ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। এরা ছাড়া কি ছিল, ছাগল এবং বিড়াল শাবকও ছিল। শাবক বলতে বিড়ালের ছানা, বাচ্চা বোঝানো হয়েছে এখানে। কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না। মানে বোঝানো হয়েছে গাভীদের সাথে যেরকম একটা গভীর সম্পর্ক ছিল, এই যে বিড়াল আর ছাগল ছানা, এদের ছাগল এবং বিড়াল ছানা এদের সাথে কি ছিল, অতটা গভীর সম্পর্ক ছিল না, কিন্তু তারপরেও একটা সম্পর্ক ছিল। তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটিও দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত। তো বিড়াল ছানাটা কি ছিল, সুভার গরম কোল, মানে একটা তার কোলের যে একটা উষ্ণতা সেটা কি করত, নিঃসংকোচে অধিকার করত, মানে গ্রহণ করত, সুখ নিদ্রার আয়োজন করিত। মানে তার কোলে সে কি খুব আরামের সাথে বিড়ালের ছানাটি ঘুমিয়ে যেত। এবং আহ সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। মানে সে তার গায়ে নিজের হাত যদি বুলিয়ে দিত তাহলে কি হতো, তার ঘুমের আরো সুবিধা হতো। এই বিষয়টি কি সে এখানে আরো চাইতো, বেশি করে চাইতো, এটি ইঙ্গিতের মাধ্যমে সে প্রকাশ করিত। 7:30টায় ক্লাস অফ হবে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু ব্রেক নিচ্ছি। হ্যাঁ, 1 মিনিট, আমার একটু কল আসছে, একটু চেক করতে হবে। মিউট করে, মিউট করে। আচ্ছা, আজকে আমরা আমরা কি শুনতে পাচ্ছি, আশা করি সবাই শুনতে পাচ্ছি। আম, তো যাই হোক, আজকে আমরা গল্পের পুরো গল্পটি পড়িনি, আমরা গল্পের বেশ খানিকটা গল্প আমরা পড়ে ফেলেছি, এবং এখান থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পেরেছি বা বুঝতে পারিনি সেগুলো আমরা কিছুক্ষণ পরে ক্লিয়ার হব। এবং আমরা যে আমরা একটা বিষয় জানবো, যে আমরা যেহেতু গল্পটি পড়ছি, গল্পটি কার লেখা, যেহেতু আমাদের একজন বিশ্বকবি বা আমাদের সবচেয়ে আলোচিত একজন লেখক এবং কবি, যিনি সাহিত্যের সব ক্ষেত্রে কি তার সমান বিচরণ রয়েছে। যেমন আমরা কাব্য বলি, ছোট গল্প বলি, কিংবা উপন্যাস বলি, সব সব ক্ষেত্রেই কি রবীন্দ্রনাথ ঠাকুরের কি একটা বিচরণ রয়েছে, খুব ভালোভাবেই তিনি সব ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো আমরা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সালগুলো আমাদের জানতে হবে, এবং বাংলা এবং ইংরেজি দুটোই আমরা কি জানবো যে তিনি কবে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন। এছাড়াও আরো উল্লেখযোগ্য আমি কিছু বিষয় এখানে নোট করেছি আপনাদের সুবিধার্থে। সেটা হচ্ছে তার এটা থেকে প্রশ্ন হয়ে থাকে বেশিরভাগ সময় যে তিনি কত বছর বয়সে কি করেছেন। তার প্রথম কাব্যটি প্রকাশ পেয়েছে, তো এটি হচ্ছে কি বর্ণফুল ছিল তার প্রথম কাব্য। এটি তার 15 বছর বয়সে কি প্রকাশ পেয়েছে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন কি ছিল, 15 বছর ছিল, তখনই কি তিনি এই বনফুল কাব্যটি প্রকাশ করেছিলেন। এছাড়াও এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, দুঃখিত নেটের সমস্যার জন্য আমাদের স্লাইডটি চলে গিয়েছে, আমরা একটু অপেক্ষা করব। ওকে। তো আহ, নোবেল পুরস্কার যেটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশ থেকে। তো এটি কত সালে পেয়েছিলেন? এটি হচ্ছে 1913 সালে পেয়েছিলেন। এবং কোন কিসের জন্য পেয়েছিলেন? এটি পেয়েছিলেন কি তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। আরো একটি বিষয় জানবো যে আমরা অনেক সময় হয় যে রবীন্দ্রনাথ যেহেতু অনেক কিছু রচনা করেছেন, আমাদের এই বিষয়গুলো মনে রাখা কি হয়ে যায়, অনেকটা কঠিন হয়ে যায়। যেমন রবীন্দ্রনাথ কি কি কাব্য লিখেছেন, তিনি কি কি গল্প লিখেছেন, বা তিনি কি কি উপন্যাস লিখেছেন, তো এগুলো মনে রাখার জন্য আমরা যদি একটু ছন্দের মতো করে বা নিজের মতো করে একটু গল্প আকারে বা কবিতার মতো করে যদি আমরা এটা পড়ি, তাহলে কি হয়, আমাদেরকে একটু ভালোভাবে মনে থাকে। আমরা এবার আজকে আমরা একটু চেষ্টা করে দেখবো যে এভাবে পড়লে আমাদের মনে থাকছে কিনা। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যেহেতু আমরা কি পড়ছি এখন, ছোট গল্প পড়ছি ছোট গল্প সম্পর্কে কিন্তু বলা হয়ে থাকে কি শেষ হইয়াও হইল না শেষ, মানে এটার একটা রেশ থেকে যায়। যে ছোট গল্প শুরু হয় একটা, গল্পটা গভীরভাবে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করে কি হয়, এটা শেষ হয়ে যায়। মনে হয় যেন গল্পটি হয়তো আমরা আরো শোনার জন্য কি ছিলাম, আগ্রহী ছিলাম, বা গল্পের যে একটা ভাব সেটা আমাদের মনের মধ্যে কি হয় থেকে যায়। তো সেরকমই একটা ছোট গল্প কি আমরা এখন পড়ছি, সেটা হচ্ছে কি সুভাষিনী বা সুভা, যে গল্পটি রয়েছে সুভা গল্পটি পড়ছি। সুভা গল্পের এটা একটা ছোট গল্প, এরকম তার আরো কি অনেকগুলো ছোট গল্প রয়েছে। সেই ছোট গল্পগুলো যদি আমরা মনে রাখতে চাই, আমরা কিভাবে মনে রাখতে পারি, এভাবে আমরা যদি ছন্দের আকারে পড়ি। যেমন এখানে আমি একটি লাইন বানিয়েছি, এটা হচ্ছে কি কাবুলিওয়ালা পোস্টমাস্টার দেনা পাওনার কর্মফলে হৈমন্তী হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারলো না। এই যে একটা কথা আমি বলেছি কাবুলিওয়ালা পোস্টমাস্টার, এখানে কিন্তু কাবুলিওয়ালা এটা কি একটি ছোট গল্প, পোস্টমাস্টার একটি ছোট গল্প, দেনা পাওনা এটাও কি একটি ছোট গল্প। এরকম কর্মফল, হৈমন্তী, এই সবগুলোই কি তার ছোট গল্প। কিন্তু ছোট গল্পগুলো যেন আমরা সহজে মনে রাখতে পারি, এই জন্য কি করেছি আমরা এটাকে একটা একটা কথার মতো বলছি সহজভাবে বোঝার জন্য। কি বলেছি? কাবুলিওয়ালা পোস্টমাস্টার দেনা পাওনার কর্মফলে হৈমন্তীর দিদির পত্র রক্ষা করতে পারলো না। এটা আমরা কি করে ফেলবো, একদম মুখস্থ করে ফেলবো, যেন আমরা সহজে এটা কি করতে পারি, মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে উপন্যাস। উপন্যাস হচ্ছে উপন্যাস কি ছোট গল্পের মতো? কি উপন্যাস কি ছোট হয়? হয় না, এটা কি হয় অনেকটাই তুলনামূলক বড় আকৃতির হয়ে থাকে। তো রবীন্দ্রনাথ যেরকম ছোট গল্প লিখেছেন, কিন্তু উপন্যাস লিখে অনেক বিখ্যাত হয়েছেন। তো আমরা তার উপন্যাসগুলো যদি মনে রাখতে চাই, তাহলে আমরা কিভাবে মনে রাখবো? রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল। আচ্ছা, এখানে একটা লাইন আমরা এখানে শেষ করবো, সেটা হচ্ছে রাজর্ষি বউ ঠাকুরানীর হাটে শেষের কবিতা 4 অধ্যায় পড়ছিল। মানে সে এরকম বোঝাচ্ছে রাজর্ষি একটা মানুষের নাম, সে কি করছিল একটা জায়গা, সে জায়গাটার নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট, সেখানে বসে কি পড়ছিল, শেষের কবিতার 4 অধ্যায় পড়ছিল। হঠাৎ ঘরে বাইরে সবার চোখের বালি, মানে ঘরে বাইরে বলতে বোঝানো হয়েছে ঘরে এবং বাইরে সবার চোখের বালি। চোখের বালি মানে কি, যাকে কেউ পছন্দ করে না এরকম একজন ব্যক্তি, সে কে, সেই ব্যক্তিটা বোঝানো হয়েছে গোরাকে। গোরা একটা মেয়ের নাম বোঝানো হয়েছে এখানে। গোরা মেয়েটি কি করেছে, নৌকা ডুবিতে মারা গেছে। আচ্ছা দুঃখিত, এখানে হবে মেয়েটি কি হয়েছে, নৌকা ডুবিতে মারা গেছে। তাহলে আমরা খেয়াল করব এখানে প্রত্যেকটা কি আলাদা আলাদা এক একটা উপন্যাসের নাম। রাজর্ষি এটা কি একটা
উপন্যাসের নাম। বউ ঠাকুরানীর হাট, এটা কি একটা উপন্যাসের নাম। শেষের কবিতা, এটা কি একটা উপন্যাস, 4 অধ্যায়। এভাবে ঘরে বাইরে, চোখের বালি, গোড়া, নৌকা ডুবি, এই সবগুলোই কি এক একটা রবীন্দ্রনাথের উপন্যাস। সুতরাং কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্প এবং উপন্যাসগুলো মনে রাখার জন্য একটা কি ছন্দের মতো এভাবে আমরা শিখতে পারি। এভাবে যদি পড়ি, আমরা কয়েকবার পড়লে আমরা দেখবো যে আমরা নর্মালি মুখস্থ করার চেয়ে এভাবে পড়লে আমাদের মনে থাকে। পরবর্তী ক্লাসে আশা করি আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের আরো যে কাব্যগ্রন্থ আছে বা উনি আরো যে যে সাহিত্যের মধ্যে তার অবদান রেখেছেন সেই বিষয়গুলো আমি এখানে এভাবে তোমাদেরকে ছন্দ আকারে লিখে দিব। তোমরা নোট ডাউন করে নিলে আশা করছি তোমরা পরবর্তীতে এটা সহজে মনে রাখতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে, আহ আজকে যে আমরা গল্পটি পড়েছি, সুভা গল্পটি, আমি আশা করব যে তোমরা এই গল্পটির যে যতটুকু পড়ানো হয়েছে এটা নিজের মতো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে, বা কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় আশা করছি আমি তোমাদেরকে পরবর্তীতে এখান থেকে আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, আইটি বিষয় আমরা এই পর্যন্ত যতটুকু পড়েছি এইটুকুর মধ্যে আমরা কি কি বুঝিনি বা আমাদের কি কি জানার আছে এই বিষয়গুলো, যে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমরা এখন সেই প্রশ্নগুলো সম্পর্কে জানবো। আর আশা করছি তোমরা এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আজকের লেকচারটি এই পর্যন্তই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আশা করছি বলেন কারো কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা, আমরা একটু হ্যান্ড রেজ করবো যদি আমাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে। তাহলে আমরা আহ, সংকোচ থাকলে হবে না, আমাদেরকে আমরা জানতে হলে কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন থাকলে আমরা হ্যান্ড রেজ করি। আশা করি সবাই বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা গল্পটির বাকি অংশটি পড়বো। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ডান। ওয়েট করেন, রেকর্ডটা খালি বন্ধ করে দেন, রেকর্ড খালি